নমস্কার, কেমন আছেন সবাই? দীক্ষাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কলকাতার মধ্যেই এত সুন্দর সুন্দর কিছু মন্দির রয়েছে যেগুলো আমাদের কাছে আজও অজানা। সেই রকমই একটি মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি আমি। আজকে আমি আপনাদের নিয়ে যাব বরানগরের পাটবাড়ি আশ্রম। এই আশ্রমে রয়েছেন ভগবান গৌর নিতাই, মহাপ্রভুর পাদুকা। পাশেই রয়েছেন রাধা ও কৃষ্ণ এবং ওনার পাশেই রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সবার প্রথমে জেনে নিতে হবে আমরা এই মন্দিরে আসবো কিভাবে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ডানকুনি যাওয়ার ট্রেন ধরে নেমে যাবেন দক্ষিণেশ্বর স্টেশনে, অথবা আপনারা যদি মেট্রোয় আসতে চান তাহলে মেট্রো স্টেশন দক্ষিণেশ্বরে নেমে যেতে হবে আপনাদের। এটাই দক্ষিণেশ্বর স্টেশন, এখানেই আপনাদেরকে নামতে হবে। এই যে সোজা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরে নেমে আমাদেরকে নিচে যেতে হবে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এই দিক থেকে আমরা বেরিয়েছি এই সিঁড়িটা ধরে। আমি তো আপনাদেরকে আগে দেখালামই। ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে ওই পারে যাব। ওই যে রাস্তাটা দেখছেন ওই দিকে, ওই পারে যাব আমরা। এখন দেখুন আমরা ওই পারে চলে এসেছি। ওপরেই দেখতে পাবেন ফ্লাইওভার। ফ্লাইওভারের ঠিক পাশ থেকেই যে সরু রাস্তাটি গেছে, ওই রাস্তাটা ধরেই আমরা হেঁটে যাব। সামনে দেখুন টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলোর মধ্যে যে কোনো একটা টোটো ধরে চলে যাব পাটবাড়ি আশ্রম। টোটোয় উঠে পড়েছি। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আপনারা যখন বাসে আসবেন তখন আপনাদেরকে বাস এই জায়গাটিতেই নামিয়ে দেবে। আমি যেখান থেকে টোটো ধরলাম আপনাদেরকে ওখান থেকেই টোটো ধরে নিতে হবে। আপনারা যদি চান তাহলে বাসেও আসতে পারেন। বাস, ট্রেন, মেট্রো যে কোনো কিছুতে এই জায়গাটিতে চলে আসতে পারবেন। দেখুন দেখতে দেখতে আমরা আশ্রমের একদম সামনে চলে এসেছি। টোটো ভাড়া পড়েছে মাত্র 15 টাকা। আশ্রমে ঢোকার আগেই বাইরে দেখতে পাবেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং পাশেই দেওয়ালে দেখতে পাবেন নিতাই গৌর। সবাই হরে কৃষ্ণ নাম করছেন। আশ্রমে ঢোকার আগেই পাশে একটি ছোট মন্দির রয়েছে। মন্দিরে রয়েছেন মা মঙ্গলচণ্ডী এবং বাবা মহাদেবের মূর্তি। আশ্রমটি একদম রাস্তার ওপরে, তাই প্রথমেই ঢুকে দেখতে পাবেন পুরো আশ্রম চত্বরটি। আশ্রম চত্বরটি বিশাল বড়। এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এটি আশ্রমের অফিস ঘর, এখানেই কর্মকর্তারা থাকেন। আমরা ভোগ প্রসাদের জন্য কুপন এই জায়গাটি থেকেই কেটে নেব। কুপন কাটতে গিয়ে দেখলাম ভেতরে খুব সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র রয়েছে। তুলসী কাঠির মালা থেকে শুরু করে চন্দন, সমস্ত কিছু পেয়ে যাবেন এখান থেকে। চাইলে আপনারা কিনে নিতে পারেন। কুপন কেটে নিয়েছি। কুপন মূল্য 70 টাকা।
আমি আপনাদের আরও একবার অফিস ঘর দেখিয়ে দিচ্ছি। ঢুকেই সোজা যে রাস্তাটি আছে ওই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে। এই যে সামনে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি প্রথমেই যে অফিস বলে লেখা আছে এখানেই আপনাদেরকে কুপন কেটে নিতে হবে। এই আশ্রমটি অনেক পুরনো। এখানে গ্রন্থনাগারও রয়েছে, অর্থাৎ ঠাকুরের বিভিন্ন বই আছে এখানে। মন্দিরের একদম সামনেই দেখতে পাবেন অনেক বড় একটা নাট মন্দির রয়েছে। আর এখানে বসে ঠাকুরের আরতি, ঠাকুরের নাম গান সমস্ত কিছু হয়ে থাকে। জায়গাটা দেখতে পাবেন একদম নিরিবিলি, শান্ত, এবং জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে। আপনারা জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বড়, এবং নাট মন্দিরটা বিশাল বড় আপনারা দেখতে পাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা নাট মন্দির, আর এটা হচ্ছে মূল মন্দির। এখানে কিন্তু দুপুরবেলায় ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই প্রবেশ গেট। এখান থেকে ঢুকে প্রথমেই আপনারা দেখতে পাবেন একটা বড় বকুল গাছ। এটা অনেক পুরনো, এবং সামনে এটা লেখাও আছে যে কত পুরনো। আর এটাই হচ্ছে নাট মন্দির। এখানে দেখতে পাবেন আরও একটা বকুল গাছ, এবং গাছে দেখতে পাবেন বকুল ফলও হয়েছে। আর তার নিচেই এইভাবে লেখা আছে বাবা বকুলেশ্বর মহাদেব এখানে বিরাজ করছেন। দেখতে পাবেন এখানে মহাদেবের শিবলিঙ্গ আছে। এখানে দেখতে পাবেন ঠাকুরের একটি রথ রাখা রয়েছে। এই রথটি কিন্তু প্রত্যেক রথযাত্রার সময় বের হয়ে থাকে। এই মন্দির চত্বরে কিন্তু একটি গোশালাও রয়েছে, দেখতে পাবেন। আর এই যে জায়গাটি দেখলেন এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, আর এটা মন্দিরের একদম ব্যাক সাইডে। মূল মন্দিরের একদম সামনেই দেখতে পাবেন একটা বিশাল বড় তুলসী মঞ্চ রয়েছে, এবং সেখানে নারায়ণের মূর্তির মতো করা রয়েছে, এরকম দেখতে পাবেন, এবং মালা দেওয়া আছে, এবং অনেক তুলসী গাছ দেখতে পাবেন এখানে। এবার চলুন বলি এই আশ্রমের কিছু কাহিনী। শ্রী রঘুনাথ উপাধ্যায় ছিলেন সেই সময়ের ভগবতাচার্য। তিনি বরানগরের গঙ্গার তীরে থাকতেন। প্রত্যেক দিন তিনি তার ছোট কুঠির ঘরে শ্রীমদ্ ভগবদ গীতা অর্থাৎ ভগবত পুরাণ পাঠ করতেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বরানগরের পথ দিয়ে যাওয়ার সময় তার কানে আসে ভগবান পুরাণের একটি অত্যন্ত সুন্দর আবৃত্তি এবং একটি মহৎ ভক্তিমূলক ব্যাখ্যা। কৌতূহলী হয়ে তিনি অবিলম্বে কুটিরে প্রবেশ করেন। ভগবান চৈতন্যকে দেখে রঘুনাথ তার পায়ে পড়েন এবং তার আবৃত্তি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দে অজ্ঞান হয়ে গেলেন। পরে মহাপ্রভু বলেছিলেন তিনি কখনো শ্রীমদ্ ভগবদ গীতা এত সুন্দরভাবে কেউ ব্যাখ্যা করেননি, তিনি আগে কখনো কোথাও শোনেননি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রঘুনাথকে ভগবতাচার্য উপাধি দিয়েছিলেন। পরে তিনি ভগবতাচার্য কৃষ্ণপ্রেমে তরঙ্গিনী নামে একটি গ্রন্থে শ্রীমদ্ ভগবতের উপর তার ভাষ্য সংকলন করেছিলেন। এবার বলে এই আশ্রম আর এই মন্দিরটি কিভাবে তৈরি হয়েছিল। শ্রী ভগবতাচার্যের অন্তর্ধানের পর বরানগরের এই বসস্থানটি গঙ্গার গতিপথের সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। শ্রবণ অনুসারে শতাব্দী পরিবর্তনের কালে একজন ব্রাহ্মণ কালীপ্রসন্ন চক্রবর্তী
যিনি এই এলাকায় বাস করতেন। শ্রী নিতাই গৌড়ের কাছ থেকে আদেশ পেয়েছিলেন স্বপ্নে ভগবতাচার্যের বাসস্থানটি খনন করে এখানে গৌড় নিতাইয়ের একটি মূর্তি স্থাপন করার। শ্রী কালীপ্রসন্নের নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং ফলস্বরূপ আপনারা দেখতে পাবেন শ্রী ভগবতাচার্যের জিনিসপত্র এবং মহাপ্রভুর পাদুকা। এই যে এখানেই দেখতে পাবেন মহাপ্রভুর একজোড়া পাদুকা। এখানে প্রত্যেক দিন পুজো হয় এবং প্রত্যেক দিন আরতি করা হয়। এই পাটবাড়ির ঠাকুর আশ্চর্যজনকভাবে খুব সুন্দর। দুই ভাই অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, দেখুন, দেখতে পাবেন। আর একটু পরেই ঠাকুরের ভোগ আরতি শুরু হয়ে যাবে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে ভোগ আরতির সময় এসেও পুজো দিতে পারেন। এখানে মহাপ্রভুর পাদুকা রয়েছে, এই জায়গাটিতে আরতি করা হলো। এরপরে পুরো নাট মন্দিরে দেখতে পাবেন ঠাকুরের ছবি আঁকা রয়েছে, ওখানেও ঠাকুরের আরতি করা হচ্ছে, দেখতে পাবেন। এখানে দেখুন নাট মন্দিরের মধ্যেই একটি তুলসী মঞ্চ রয়েছে এবং সেই তুলসী মঞ্চেও কিন্তু আরতি করা হলো, দেখতে পাবেন। এবারে দেখতে পাবেন ভগবতাচার্যের একটি ছবি রাখা রয়েছে এবং সেখানেও কিন্তু আরতি করতে যাওয়া হচ্ছে, দেখতে পাবেন। ভোগ দেখানো থেকে শুরু করে আরতি প্রত্যেক দিনই কিন্তু এখানে ওনার পুজো করা হয়। ঠিক 12:30টার সময় ঠাকুরের আরতি শেষ হয়ে যায়। আরতি শেষ হয়ে যাওয়ার পরেই সবাইকে ডেকে নেওয়া হয় ঠাকুরের ভোগ প্রসাদ সেবন করার জন্য। এই সেই জায়গা যেখানে বসে ঠাকুরের ভোগ প্রসাদ সেবন করা হয়। এখানে দেখতে পাবেন একটি জলের গ্লাস রয়েছে, সাথে পাতা রয়েছে। ঠাকুরের নাম সংকীর্তন হওয়ার পরই তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। মন্দিরটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।